রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। প্রণতি নিজে টুলটাতে এসে বসল। চিন্তিত ম্লান মুখে বললে, আজকের কাগজ দেখেছো বাবা? অমরেশ বললে, দেখেছি। ট্রাম জ্বলছে, স্টেশন জ্বলছে, পুলিশের গুলি চলছে। এত রক্ত আর আগুন আমাদের স্বাধীনতা আন্দোলনে আর কখনো দেখা যায়নি। আমরা ভুল করিনি তো বাবা? অমরেশ বললেন, কি জানি, কিন্তু ভেবে আর কি হবে? ভুলের মধ্যে দিয়েও সত্যকে খুঁজে পাবেই একদিন। অমরেশ কলমটা তুলে নিলেন। আলোটা আরো একটু বাড়িয়ে দে তো মা, চোখে ভালো দেখতে পাচ্ছি না। আলোটা উস্কে দিয়ে প্রণতি বললে, দাদা তো এখনো ফিরল না, আমি তোমার চাই করে আনি। অমরেশ ধ্যানস্থ হয়ে গেলেন। কলমের মুখে বিস্মিত বাংলা রেখায় রেখায় ফুটতে লাগলো। মহারাজ চক্রবর্তী অশোকের অজেয় বাহিনী যেদিন কলিঙ্গ জয় করিতে আসিয়াছিল, সেই দিনে সেই মৃত্যুযজ্ঞে কতজন বাঙালি রক্ত দিয়াছিল ইতিহাস তার উল্লেখ করে নাই। কিন্তু সেদিন এই মেদিনীপুর কলিঙ্গেরই অন্তর্গত ছিল। সেদিন কলিঙ্গ সৈন্যের পুরাভাগে যাহারা প্রাণ দিয়াছিল, তাহারা বাংলারই সন্তান। কত বীরমল্ল, কত সহস্র মল্ল তাহাদের রায়বাস লইয়া, তাহাদের বল্লম লইয়া সেই সংগ্রামে যে ধাপ দিয়া পড়িয়াছিল। দূর থেকে তখনও শোনা যাচ্ছে, বন্দে মাতারাম। সেদিনে যুদ্ধ উন্মাদনা সাড়া দিয়েছে বীরমল্ল সহস্র মল্লদের উত্তর পুরুষের রক্তে রক্তে, স্নায়ুতে স্নায়ুতে। মানাঙ্ক চিহ্নিত ঝান্ডা নিশান নেই। ত্রিবর্ণ পতাকায় ঝড়ের হাওয়া এসে দোল দিয়েছে। 30 বছর হেডমাস্টারি করে আজ অবসর নিয়েছেন অমরেশ। কিন্তু অবসর নিলেও কাজ বন্ধ হয়নি। সম্পূর্ণ নতুনভাবে পঞ্চগৌড়ের একখানা ইতিহাস তিনি লিখবেন, এই তার সংকল্প। এত বড় জাতি বাঙালি, এত তার শৌর্য বীর্য, অথচ বাংলাদেশের ভালো একখানা ইতিহাস নেই। বাঙালির ছেলে বিজয়নগর রাজ্যের দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা করতে পারে, কিন্তু নিজেদের পূর্বপুরুষ অতীত গৌরব সম্পর্কে এক বর্ণ তারা জানে না। কোটিবর্ষ, পৌণ্ডবর্ধন, মহাস্থান, কোথায় সেসব? সেসব কাদের? বাড়িতে বসে মনের মতো করে তিনি গড়ে তুলেছেন লোকেশ আর প্রণতিকে। লোকেশ গত বছর ইকোনমিক্সে এমএ পাশ করেছে। প্রণতি প্রাইভেটে বিএ পরীক্ষা দেবে। এই দুটি ছেলে মেয়ে নিয়ে অমরেশের সংসার। সন্ধ্যা প্রদীপের মতো শান্ততার স্নিগ্ধ মেয়ে প্রণতি। ঘরের কোণে বসে পড়তে ভালোবাসে, ভালোবাসে নিজের ইচ্ছে মতো ছবি আঁকতে। কিন্তু লোকেশ তা নয়। ইকোনমিক্সের বই পড়ে তার চোখে আগুন জ্বলে ওঠে। খবরের কাগজের পাতা ওল্টাতে আত্মবিস্মৃত হয়ে যায়। বন্য বন্দি পশুর মতো ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। দাঁতে দাঁত চেপে বলে, উহ, আমরা কি মানুষ! 1930 সালের স্কুলের ছাত্র ছিল লোকেশ। এলো লবণ আইন অমান্য আন্দোলন, এলো সত্যাগ্রহ। স্কুলের গণ্ডি ভেঙে বাইরে ঝাঁপিয়ে পড়ল সে। 3 মাস জেল খেটে এলো। তারপর চলতি রাজনীতি ধারার সঙ্গে সে বরাবর যোগ রেখে এসেছে। পুলিশ বাড়ি সার্চ করেছে কতবার, কিন্তু অমরেশ কখনো কিছু বলেননি। তিনি বাপ, কিন্তু সেই অধিকারে ডিক্টেটারি করবার প্রেরণা তার মনে জেগে ওঠেনি কোনোদিন। যে কাজ করতে চায় কাজ করতেই দাও তাকে। কিন্তু 1942-এর আগস্ট এসে দরজায় দাঁড়িয়েছে। কংগ্রেসের কণ্ঠরোধ হয়ে গেছে।
নেত্রীহীন দেশের যা কিছু বিক্ষোভ ভেঙে পড়েছে সর্বনাশা মূর্তিতে। আগুন জ্বলছে, রক্ত ঝরছে। স্টোভ ধরিয়ে বারান্দায় চায়ের জল চাপিয়েছে প্রণতি। চটির শব্দ করতে করতে লোকে শেষে দেখা দিলে। চা করছিস নতি, আমারও জল নিস। পিঠের ওপর আঁচলটা তুলে নিয়ে প্রণতি দাঁড়ালো। বললে, এত রাত অবধি কোথায় ছিলে দাদা? লোকেশ নির্বিকার মুখে বলল, কাজ ছিল। কাজ? তাই বুঝি ওই বন্দে মাতারাম শুনতে পাচ্ছিলাম? ঠিক ধরেছিস নতি, তোর মাথায় তাহলে অন্তত এক ছটাক বুদ্ধি আছে। সত্যি দাদা, ঠাট্টা নয়। প্রণতির কালো চোখ আশঙ্কায় ছলছল করে উঠল। এসব কি ভালো হচ্ছে? কাগজে দেখলাম যেখানে সেখানে হরদম গুলি চলছে। আর গুলি? লোকেশের চোখে কি একটা একবার দপ করে ঝলক দিয়ে গেল। জানিস তো, ওদের যতই আঁখি রক্ত হবে, মোদের আঁখি ফুটবে। কিন্তু দাদা, সত্যাগ্রহের দীক্ষা কি আমরা এইভাবেই নিয়েছিলাম? কয়েক মুহূর্ত লোকেশ চুপ করে দাঁড়িয়ে রইল। স্টোভের শো শো শব্দ যেন বহুদূর থেকে আসা ঝড়ের গর্জন। প্রণতির চোখে মুখে স্টোভের নীলাভ আলো প্রতিফলিত হয়ে পড়েছে। বাইরে ঘন হয়ে উঠেছে স্তরে স্তরে অন্ধকার। রাত্রির হাওয়ায় মাঠ থেকে ভেসে আসছে পাকা ফসলের গন্ধ। প্রণতির প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে লোকেশ বললে, আমি বাবার ঘরে যাচ্ছি, তুই আমার চা নিয়ে আসিস। কেটলির দিকে বোবা চোখ মেলে একা বসে রইল প্রণতি। সব দিক দিকেই তার হয়েছে মরণ। বাবা তো নিজের মধ্যেই তলিয়ে আছেন। স্বাধীন বাংলা, অতীত বাংলার ইতিহাস লিখছেন তিনি। বাইরের পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সেদিকে দৃষ্টি নেই তার, মনও নেই। মোটা মোটা বইগুলো তত্ত্ব আর তথ্যের সমুদ্রে মন্থন করে অমৃতের সাধনা করে চলেছেন তিনি। আর লোকেশ চলেছে নিজের দুরহ প্রতিজ্ঞার সংশয়াকীর্ণ বন্ধুর পথ দিয়ে। চারিদিকের পৃথিবী ঘিরে একটা আসন্ন দুর্যোগ থমথম করছে। আর সব কিছুর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে সে। প্রণতির ভয় করছে, অত্যন্ত ভয় করছে। কেবলই মনে হচ্ছে যে আগুনে লোকেশ ইন্ধন দিচ্ছে, সে আগুন তাকে এবার গ্রাস করবে। কয়েক বছর আগেকার কথা মনে পড়ল প্রণতির। মোটরে করে ওরা বেড়াতে গিয়েছিল হিমালয়ের বুকে, যেখানে দুপাশের খাড়া পাহাড় কেটে তিস্তার তীক্ষ্ণগামী নীলধারা ছুটে চলেছে। সেখানে একটা জোড়ার পাশে খিচুড়ি রান্না করে খেয়েছিল ওরা। সামনে পেছনে কালো পাহাড়, ঘন অরণ্যে রোমাঞ্চিত। মাথার ওপর উপচে পড়া শালের গাছ বিরাট মূর্তি পাথরের চাঙারে আটকে আছে। পাহাড়ের চূড়ায় গাছের ডালে বসে সন্দিগ্ধ চোখে তাকাচ্ছে ধনেশ পাখি। বীভৎস দুর্গম জঙ্গলে বাঘ ভালুকের রাজত্ব। সকলের কথা না শুনে শুকনো জোড়ার পাথর কাটা পথ বেয়ে পাহাড়ে উঠে গিয়েছিল লোকেশ। বুনো পাহাড়ে ওঠা সহজ, কিন্তু নামা কঠিন। পায়ের তলা থেকে সরসর করে পাথর সরে যাচ্ছে, গুম গুম করে আছড়ে পড়ছে 500 ফুট নিচে। লোকেশ নামতে পারছিল না। তারপরে একবার পা পিছলে গেল তার। সকলে আর্তনাদ করে উঠল। দারুণ ভয়ে চিৎকার করে চোখ বুজল প্রণতি। কিন্তু কপাল জোর ছিল লোকেশের। 10-12 ফুট গড়িয়ে একটা গাছের শিকড় আঁকড়ে ধরে নিশ্চিত মৃত্যুর হাত এড়িয়েছিল সেবারে। প্রায় 1.5 ঘন্টা কঠিন পরিশ্রমের পর যখন নিচে নেমে এসেছিল, তখন তার জামা কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সারা গায়ে রক্তের ছোপ। এতটুকু দমে যায়নি সে। প্রণতিকে সস্নেহ ধমক দিয়ে বলেছিল, কাঁদছিস কেন বোকার মতো? মরতামই যদি, কি আর ক্ষতি হতো তাতে? ফলেন অ্যাঞ্জেলের মতো ওপর থেকে নিচে আছড়ে পড়তাম, একটা গ্লোরিয়াস ডেথ দেখতে পেতিস।
মরতে হয়তো অমনি করেই মরব। বিছানায় শুয়ে কাঁচতে কাঁচতে গঙ্গানারায়ণ ব্রহ্ম ও আমার পোষাবে না। সেই লোকেশ, ফলেন অ্যাঞ্জেলের মতো সে মরবে। ভালো হোক মন্দ হোক, তার পথ সংকটের দিকে। বিচার নির্বিচারের প্রশ্নই ওঠে না। লবণ অমান্য আন্দোলন বোমার যুগ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপারের পথ ভেঙে সে এগিয়ে যাবে। সেদিন ঝর্ণার পথ বেয়ে পাহাড়ে উঠবার সময় সে কারণ নিষেধ শোনেনি, আজও শুনবে না। কেটলির জলটা টকবক করে ফুটছে, বাইরে এমনই করে ফুটছে উত্তেজিত ভারতবর্ষের প্রাণ। স্টোভের চাবিটা খুলে দিলে প্রণতি, একটা প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাসের মতো টানা শব্দ করে স্টোভটা নিভে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।